উটেরা কি কাটা বেছে খায় লালমোহন বাবু? জাস্ট অ্যাবাউট রয়ের আরেক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমার সোনার কেল্লা 2.0 এই সিরিজ চলছে, সবে শুরু হয়েছে। আমি আজকে প্রথম রাজস্থানের সকাল বলতে পারেন, রাজস্থানের উত্তর পূর্বের আলওয়ারে আমি রয়েছি, যেটাকে উত্তর থেকে রাজস্থানে ঢোকার গেটওয়ে বলা হয়। সেই আলওয়ার শহরে আমি আছি। এখান থেকে আজকে বেরিয়ে যাব। তার আগে দেখিয়ে নিই যে আলওয়ারে যেখানে আমি আছি সেই জায়গাটা এই হচ্ছে হোটেল মিনাল, রাজস্থান পর্যটন বিকাশ লিমিটেডের এই প্রপার্টিতে আমি আছি, আরটিডিসির এই প্রপার্টি। আর আমার বাইক বাহন গব্বর আমার সাথী, সে রাত্রির থেকে এখানে পড়েছিল। আচ্ছা, পরে দেখাচ্ছি, আগে একটু রুমটা দেখাই। যদিও কারেন্ট নেই, ফলে ভালো করে কিছু দেখানো যাবে না। আমার একার জন্য এটা একটু বেশ বড়ই রুম, কিন্তু লাক্সারি না থাকলেও ভালো লাগেছে। দুটো বেড আছে, আর তার সঙ্গে সঙ্গে আছে একটা ওয়ার্ড্রোব আছে, দুটো চেয়ার আছে। বাথরুমটা এদিকে, বাথরুমে বিশেষ কিছু দেখানোর নেই, কারেন্ট অফ এখানে এখন। আর যেটা বলার সেটা হচ্ছে যে সমস্ত সরকারি প্রপার্টি যেমন হয় আর কি, আগেকার যেসব সরকারি প্রপার্টিগুলো সেগুলো রক্ষণাবেক্ষণ খুব একটা বেশি হয় না, মেনটেন্যান্স খুব একটা বেশি হয় না, ফলে একটুখানি আগোছালো হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে বেশ বড় প্রপার্টিগুলো। এটা আমার পড়েছে 760 টাকা সামথিং এরকম পার নাইট। এর পাশেই রয়েছে হচ্ছে খাওয়ার জায়গা, ক্যান্টিন আছে ওই সামনে, ওখানে খাওয়া দাওয়া করা যায়, সব কিছুই আছে। আর গব্বরের কথা কি বলবো, গব্বর ফাটাফাটি সার্ভিস দিচ্ছে আমাকে, ফাটাফাটি। আমার বাইক এত সুন্দর, আমি সে কলকাতা থেকে নিয়ে চলে এসেছি এই পর্যন্ত, এত সুন্দর এটা রান করছে বলার কথা নয়। একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটাকে বলা যেতে পারে ভয়ঙ্কর এমন কিছু। সেটা বরং পরে দেখাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমার এই এপিসোডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, এবং আশা করি আপনাদের খারাপ লাগবে না। তাহলে চলুন, আমি জাস্ট এবার তৈরি হব। যদিও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কারেন্ট অফ সকাল থেকে। 10টার আগে নাকি কারেন্ট আসবে না। আমার 10টার সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। দেখা যাক, তার মধ্যে যদি কারেন্ট আসে তাহলে স্নান করব, না হলে স্নান করব না। গিজার ফিজার সব রয়েছে, যদি কারেন্ট না আসে তাহলে স্নান করব না। ব্রেকফাস্ট করব, হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সময় হয়ে গেছে প্রায় 10টা 5। সকালবেলায় কারেন্টের একটু সমস্যা ছিল, যার ফলে গিজার চলছিল, তাই স্নান করতে দেরি হলো। কারেন্ট আসলো, গিজার চালালাম, স্নান করলাম, যার ফলে একটু দেরি হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার 10টায় বেরোবার কথা ছিল, কিন্তু সেটা হয়তো আধ ঘন্টা দেরি হচ্ছে, 10:30 নাগাদ বেরোবো। আজকের এপিসোডটা আপনারা দেখতে থাকুন। আর এই মুহূর্তে আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এগ অমলেট, ব্রেড অমলেট, ব্রেড অমলেট, আর চা বলেছি, চা খাবো, খেয়ে বেরিয়ে যাব। প্রথম যেখানে যাচ্ছি, আচ্ছা আমরা বরং সেটা যেতে যেতে বলি। একটা খুব ভালো ডেস্টিনেশন আছে, থাকবো আজকে রাত্রে বুন্দিতে, দক্ষিণ রাজস্থানের, একেবারে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ রাজস্থানে গিয়ে থাকবো। কিন্তু তার আগে যে জায়গাটা যাব সেটা আজকের এই এপিসোডে সম্পূর্ণভাবে সমস্ত তথ্য শেয়ার করব। তার আগে খাওয়াটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। এখন সময় হচ্ছে 11টা। আমি এখান থেকে যাব, আমাকে প্রায় 87 কিলোমিটার যেতে হবে আমার নতুন প্রথম যে ডেস্টিনেশন আছে আজকে, যে জায়গা আমি ঘুরতে যাচ্ছি। তাহলে আর দেরি করবো না। জয় মা, জয় মা, জয় মা। জিনিস কথাটা আগে কি জানা, গেট কো ওকে। রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের এই যে আরটিডিসির
এটা বেশ ভালো। এই মুহূর্তে তেল ভরার প্রয়োজন নেই, যা তেল আছে আমার গুন্দি পর্যন্ত আমি চলে যেতে পারবো আশা করি। কালকে রাত্রিবেলায় এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই বাড়িটার রাস্তা দিয়ে, এখান দিয়েই যাবো। আচ্ছা, আলোয়ারের সম্বন্ধে আরেকবার একটুখানি বলে নিই, আগে যদি না বলে থাকি তো। সেটা হচ্ছে রাজস্থানের গেটওয়ে বলা হয়, গেটওয়ে সিটি আলোয়ার। এই আলোয়ারের বিষয়ে, আলোয়ার একটা সময় ভরতপুরের রাজার অধীনে ছিল। তার আগে ষোড়শ মহাজন পদের ওটা কি জানো, মৎস্য রাজবংশ, হ্যাঁ সম্ভবত মৎস্য রাজবংশ, তাদের অধীনে ছিল, তারা এখানে রাজত্ব করতো। তারপরে জাঠেরা এটাকে নিয়ে নেয়। একটা জিনিস বলার হচ্ছে যে বাঙালিরা ওয়েস্ট বেঙ্গল থেকে খুব একটা বেশি আলোয়ারের দিকে আসে না। আমি যেখানে ছিলাম ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে আলোয়ার জাংশন স্টেশন। আলোয়ার থেকে জয়পুর যাওয়া যায়, বিকানের যাওয়া যায়, উদয়পুরের দিকে যাওয়া যায়, দিল্লি থেকে অনেক ট্রেন আছে, এমনকি কলকাতা থেকেও ট্রেন আছে আলোয়ারে আসার। আলোয়ারকে কেন্দ্র করে আপনি 2 রাত্রি 3 দিন বা 1 রাত্রি 2 দিন অ্যাটলিস্ট ঘুরতে পারেন। যদি মনে করেন জয়পুরে আসবেন, জয়পুর থেকে এসেও আলোয়ার ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে জয়পুর থেকে 150 কিলোমিটার দূরে আলোয়ার, মানে এখান থেকে জয়পুর হচ্ছে 150 কিলোমিটার দূর। ফলে আলোয়ারে এসে ঘুরে যাওয়া কোনো সমস্যা নেই। এখানে আপনি কি দেখতে পাবেন সেটার সম্বন্ধে একটু বলে দিই। এক তো হচ্ছে যে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, সেটা এখান দিয়ে যেতে পারবেন। আর একটা হচ্ছে সরিস্কা টাইগার রিজার্ভ, এটা একটা অন্যতম। সেই সরিস্কা টাইগার রিজার্ভে আপনি যেতে পারবেন, ঘুরতে পারবেন। সৈরসরি লেক, একসঙ্গে বেশ কিছু লেকের সমন্বয় বা একটা বড় লেক, সেই সৈরসরি লেক আছে এখানে। আর আমাদের বাঙালিদের সঙ্গে আরেকটা বিষয়ে আলোয়ারের যোগ আছে। কেন বাঙালিদের সঙ্গে যোগ আলোয়ারের? সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দর সঙ্গে আলোয়ারের রাজার একটা পরিচয় হয়েছিল। স্বামী বিবেকানন্দ, শোনা যায় যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা করছেন, আপনাদের নিশ্চয়ই সেই ছবিটা যদি মাথায় থাকে, বা স্বামী বিবেকানন্দর পোর্ট্রেট যদি আমরা দেখি, নর্মালি তার মধ্যে একটা জিনিস আমরা দেখব, সেটা কি না, একটা পাগড়ি পরে রয়েছেন, টারবান। তো বলা হয় যে এই আলোয়ারের রাজা, তিনি স্বামী বিবেকানন্দকে ওই টারবানটা দিয়েছিলেন। আর বিবেকানন্দর এই যে ইউরোপে যাওয়া, শিকাগো ধর্ম মহাসভায় ভাষণ দেওয়া, বক্তৃতা রাখা, সেক্ষেত্রে কিন্তু আর্থিক সাহায্য এই আলোয়ারের রাজা করেছিলেন বলে শোনা যায়। ফলে আলোয়ারের সঙ্গে বাঙালিদের একটা বেশ ভালো যোগ আছে। নর্মালি বাঙালিরা কেন আসে না আলোয়ারের দিকটা জানি না। রাজস্থান ভ্রমণ যারা করেন তাদের ম্যাক্সিমাম বাঙালিরা কিন্তু ওই পাটটাতে যান, উদয়পুর, মাউন্ট আবু, যোধপুর, জয়পুর, আজমের, রণথম্বর, সরিষ্কায় আসে কিছু। তো সেই হিসেবেই বলছি যে আলোয়ার এসে ঘুরে যেতে পারেন, খারাপ না। আমি যে হোটেলটায় ছিলাম, হোটেলের সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফলে এখানেও আপনারা থাকতে পারেন। আরটিডিসির হোটেল, আমি আগে একটা জায়গায় বলেছিলাম যে 760 টাকা, 760 টাকা নয়, নন এসি ডিলাক্স রুম 560 টাকা ফেয়ার। এখানে খাওয়া দাওয়ারও সব কিছু ব্যবস্থা আছে, ফলে কোনো সমস্যা নেই। গরমকালে অবশ্যই এসি রুম লাগবে, আর এই শীতের সময় আসলে নন এসি রুমেই হয়ে যাবে। রুমে গিজার ফিজার সব কিছুই রয়েছে, কোনো সমস্যাও নেই। আমার এই যে সোনার কেল্লা 2 সিরিজ, এই সিরিজে একেবারে রাজস্থান থেকে এটা আজকের প্রথম এপিসোড হতে চলেছে।
কারণ গতকাল রাত্রেই আমি এই আলওয়ারে এসে পৌঁছেছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 26 তারিখ। 24 তারিখ বেরিয়েছি, 25 তারিখ এখানে পৌঁছেছি, আজকে 26 তারিখ। আমার অফিসিয়াল ছুটি আজকে থেকে শুরু বলে আপনার কাছে এখনও হাতে 14 দিন মতো সময় আছে। এই 14 দিনে আমি রাজস্থানের 60 থেকে 70% এলাকা ঘোরার চেষ্টা করব। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু রাজস্থানের সেই জায়গাগুলো মেনলি আমি এবার আমার আইটিনারিতে সাজিয়েছি, বা যেভাবে প্ল্যান প্রোগ্রাম করা হয় আর কি, সেগুলো যখন করি আমি, তখন আমি ঠিক করেছিলাম যে রাজস্থান গেলেই বাঙালিরা যে জায়গাগুলোতে মেনলি যায় সেই জায়গাগুলো আমি একটু অ্যাভয়েড করব। হ্যাঁ, কিছু জায়গা তো আমাকে অবশ্যই যেতে হবে, আমার যাতায়াতের পথে কিছু জায়গাতে পড়বে, তেমন কিছু জায়গা যেমন জয়সলমীর বা যোধপুর এসব জায়গাতে আছেই, কিন্তু ওগুলো সেকেন্ডারি। আমার প্রাইমারি বা ফার্স্ট যেটা আমার চাহিদা থাকবে বা ঘোরার ইচ্ছা থাকবে, সেগুলো হচ্ছে কিছু অফবিট লোকেশন, যে লোকেশনগুলো নর্মালি বাঙালিরা আসে না, বিশেষ করে বাইক রাইডার তো আসেই না। আমি বাইক রাইডারদের মধ্যে তেমন কোনো রাইডার গ্রুপকে দেখিনি, গ্রুপ বা সোলো, যারা এইসব এলাকাগুলো ঘুরেছে বলে আমার মনে হয়। আমি অন্তত ইউটিউবে তেমন সার্চ করে পাইনি। ট্যুরিস্ট প্রচুর 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 পরিমাণে ট্যুরিস্ট রাজস্থানে আসে প্রতি বছর, সংখ্যাটা লক্ষাধিক। আমি আরটিডিসির একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন বাংলা থেকে ট্যুরিস্ট সম্ভবত ভারতবর্ষের অন্যান্য স্টেটের মধ্যে সবচেয়ে বেশি যারা রাজস্থান ঘুরতে আসে। বাঙালি মানেই তো পায়ের তলায় সর্ষে, মানে বাঙালিরা ঘুরতে ভালোবাসে। আর রাজস্থান একটা জিনিস হচ্ছে, এত বড় একটা স্টেট, এই স্টেটটা একবারে ঘুরে ফেলা সম্ভব নয়। অন্তত আম বাঙালিদের ক্ষেত্রে অন্তত দুবার সময় লাগে, দুবার সময় দিতে হয় রাজস্থানকে পুরো রাজস্থান ঘুরে দেখবার জন্য, 2 থেকে 3 বার। আলোয়ার থেকে বেরিয়ে ঠিক 36-37 কিলোমিটার আসার পরে, জয়পুরের দিকে আসার পরে একটা টার্ন নিতে হয়, সেখান থেকে রাজস্থান রাজ্য সড়ক 25A সেইটা ধরতে হবে যদি ভানগড় ফোর্ট যেতে হয়। তো ভানগড় ফোর্ট যাওয়ার জন্য আমি আরও একবার বলছি, আলোয়ার শহর থেকে বেরিয়ে জয়পুরের দিকে 36 থেকে 37 কিলোমিটার মতো আসার পর ডান দিকে একটা টার্নিং আছে, যে টার্নিংয়ে রাজস্থান রাজ্য সড়ক 25A সেইটা ধরতে হবে। আমি এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই রাস্তাটা। আরেকটা জিনিস বলি, আমি রাজস্থানটাকে যদি দুভাগে ভাগ করা যায়, এমনিতে তো রাজস্থান ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেট, তার সঙ্গে আরেকটা তথ্য আমি এখানে অ্যাড করব, সেই তথ্যটা হয়তো অনেকে জানেন, তবু আমি এই অবসরে আরেকবার বলছি। রাজস্থানটাকে যদি দুভাগে ভাগ করা যায়, তাহলে এই যে টিলাগুলো বলছি আমি, আগে পিছিয়ে যে টিলাগুলো দেখা যাচ্ছে সামনে বাঁদিকে ডান দিকে, এইটা হচ্ছে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ বা আরাবল্লী পর্বতমালার অন্তর্গত। এবার এই আরাবল্লী পর্বতমালা রাজস্থানকে উত্তর থেকে দক্ষিণে ঠিক দুভাগে ভাগ করেছে, যার আরাবল্লী পর্বতের পূর্ব দিকটা পূর্বাঞ্চল এলাকা বলা যেতে পারে, সেই এলাকাটা অপেক্ষাকৃত সবুজ, অপেক্ষাকৃত চাষবাস বেশি হয়। আর পশ্চিম দিকের এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু আমরা যেটা বলি রাজস্থানকে কেন্দ্র করে যে মরুভূমির দেশ, সেই মরুভূমির পোর্শনটা কিন্তু পাওয়া যায় উত্তরে চুরু থেকে ধরলে দক্ষিণে একেবারে উদয়পুর পর্যন্ত বা বাড়মের পর্যন্ত। তো এই রকমভাবে যদি রাজস্থানটাকে ভাগ করে নেওয়া যায়, যদি একটা সরল রেখা টানা যায়, তাহলে ওই আরাবল্লী মাউন্টেন রেঞ্জের পূর্ব প্রান্ত, সেখানে যেমন টিলা রয়েছে, পাহাড় রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হরিয়ালি বিয়ে রয়েছে, অর্থাৎ সবুজ ধান ক্ষেত, এই যেমন বাদিকে রয়েছে এরকম ধান ক্ষেত রয়েছে, চাষবাসও খুব ভালো হয়। তার কারণ অন্যতম, মৌসুমি বায়ু এই আরাবল্লী মাউন্টেন রেঞ্জে বা আরাবল্লী পর্বতমালায় ধাক্কা খেয়ে এই পোর্শনটাতে বৃষ্টি দেয়। ফলে এর উল্টো দিকটায় আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটা, সেটা কিন্তু এই যে কী সুন্দর চাষ হয়ে রয়েছে, শস্য চাষ। আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটাতে কিন্তু অপেক্ষাকৃত বৃষ্টি কম হয়, বা বলা যেতে পারে বৃষ্টির ছায়া অঞ্চল। এদিকটা বৃষ্টির স্নাত অঞ্চল, ওদিকটা বৃষ্টির ছায়া অঞ্চল, যে কারণে ওদিকটাতে মরুভূমি আছে। এই আরাবল্লী পর্বত প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত। আরাবল্লী পর্বতের সবচেয়ে বড় বা উচ্চতম শৃঙ্গ
দক্ষিণে, রাজস্থানের দক্ষিণ দিকে একদম গুজরাট বর্ডার লাগোয়া মাউন্ট আবু। যদিও আমার এই ভ্রমণে আমি মাউন্ট আবু যাচ্ছি না। প্রাথমিকভাবে যখন আমি তালিকা তৈরি করছিলাম তখন মাউন্ট আবু আমি ধরেছিলাম। মাউন্ট আবুর বিষয়ে একটা জিনিস বলে রাখি, মাউন্ট আবুতে একজন সাধু আছেন, সম্ভবত বাঙালি সাধু বা এরকম কিছু একটা, একজন সাধু আছেন, যে সাধুর সঙ্গে প্রচুর পরিমাণে হনুমান ওনার সঙ্গে থাকে। সাধু একা থাকেন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে হনুমান থাকে, এবং এক প্রকার বলা যেতে পারে মানে সাধুর পোষ মানা। সাধু খেতে ডাকলে তারা খেতে আসে, এরকম আর কি। কাহে করো চাহে জো হোয়ে सफल होगी तेरी आराधना काहे करो मेरा आराधना तो सफल अभी तक नहीं हुआ, होने की कगार में है, लेकिन फिर भी मैं जो घूम रहा हूँ, देख रहा हूँ, ये भी एक नया ज़िंदगी है। शायद यही ज़िंदगी का तलाश में मेरा ऐसा कुछ हुआ है। जो भी हो, আবার কেমন পাহাড়ি এলাকায় চলে আসলাম। এসেছিলাম মরুভূমির দেশে, যেটা বললাম একটু আগে, রাজস্থান বললেই মরুভূমির দেশ বলা হয়, কিন্তু কি সুন্দর পাহাড় পাহাড় এলাকা আছে। পুরো বনাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন। বাঘ বিচরণ ক্ষেত্র কিতা বাহন ধীরে চালাইয়ে চেতাবলি। বলছে বাঘ এখান থেকে ঘুরে বেড়ায়, বাঘের বিচরণ ভূমি, গাড়ি ধীরে চালাইয়ে, বাঘ আসলে ধীরে চালাবো। কি লেখা আছে? सकट राजपुर नरवास दोस्ती दौसा भानगढ़ 34 किलोमीटर। तो আমি পৌঁছে গেলাম প্রায় ভানগড় কেলা। এই যে সামনে উপরে দেখা যাচ্ছে, প্রথম দর্শন ভানগড় কেলার হয়ে গেল আমার। এই রাস্তা দিয়ে এসে একদম পাহাড়ের উপর চটিতে এই কেল্লাটা রয়েছে। এই কেল্লার বিষয়ে সমস্ত গল্প আমি গিয়ে করছি, তবে বলে রাখি একটু আগে যেটা বলছিলাম না, বাঘ বিচরণ ক্ষেত্র, গাড়ি ধীমে চালাইয়ে, তো এখান থেকেই কাছেই হচ্ছে আমার ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই ভেতরটায় এখানে হচ্ছে সরিস্কা। অর্থাৎ সরিস্কাতে আসলেও কিন্তু আপনারা ভানগড় কেল্লা ঘুরে যেতে পারেন। যারা সরিস্কা ঘুরতে আসেন তারাও কিন্তু ভানগড় কেল্লা ঘুরে যেতে পারেন। চল ভাই চল, দাঁড়িয়ে পড়িস না। আচ্ছা, এর লেখা রয়েছে। এইটা আবার স্টেট হাইওয়ে 29A, ওটা ছিল 25 বা 21A, এটা 29A স্টেট হাইওয়ে। এটাও মরুভূমির দেশ বলার পাশাপাশি আরেকটা বলা হয় হচ্ছে উটেদের দেশ বা উটের দেশ। এবং রাজস্থান আসার পর প্রথম আমি উট দেখছি, এটা জঙ্গলি উট বলে তো মনে হচ্ছে। এরকম জায়গায় রাজস্থানে আসার পরে প্রথম দেখছি উট। হ্যাঁ, এটা জঙ্গলি উট, এই 5খানা উট একসঙ্গে। এখানে একটা আছে, এখানে একটা, এই দুটো। উটেরা কি কাটা বেছে খায় লালমোহন বাবু? দেখুন, উটেরা কিন্তু কাটা বেছে খাচ্ছে না। না, এটা জঙ্গলি উট না, এটা পোষা উট, কারণ কানে ইয়ে লাগানো রয়েছে, ট্যাগ লাগানো রয়েছে। লালমোহন বাবু, উট কিন্তু কাটা বেছে খাচ্ছে না, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। এই যে দেখুন, লালমোহন বাবুকে উত্তর দিয়েছিল ফেলুদা আরেকবার, যেটা সোনার কেল্লা 2.0 সিরিজ, তাই লালমোহন বাবু আপনাকে 2.0 সিরিজে আমি আরেকবার উত্তর দিলাম, উটেরা কাটা বেছে খায় না।
পুরো জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটা যাওয়ার মজা আলাদা, কিন্তু বেশ ভালো লাগছে, জঙ্গল ট্রেল মতো লাগছে। ছেলেগুলোকে আমার খুব একটা ঠিকঠাক বলে মনে হলো না, তার কারণ অনেকক্ষণ ধরে দেখছি ছেলেগুলো আগে পিছে 3টে বাইকে 6টা ছেলে। হতে পারে ওদের নিজেদের কোনো কাজ আছে, কিন্তু সন্দেহজনক যাই হোক না কেন। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে, আমি যেই ক্রস করছি তারপর আবার আমাকে ক্রস করে এগিয়ে যাচ্ছে, কারণটা কি? এই যে আবার এসছে RJ02BB 770। এটা হচ্ছে ভানগার ফোর্ট, ডান দিকে 2 কিলোমিটার, 1027 কিলোমিটার এই সোজা। এখন আপাতত ভানগার ফোর্ট ডান দিকে 2 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, কেল্লার পাদদেশে এই যে জনবসতি আছে, এখানকার মানুষের একটা বক্তব্য আছে কেল্লাকে কেন্দ্র করে। উপরে দেখা যাচ্ছে একটা ছোট্ট কেল্লার একটা কি মন্দির টাইপের একটা দেখা যাচ্ছে, গোপ্রতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এইখানটাতে রয়েছে। এখানকার মানুষের বক্তব্য হচ্ছে ভানগড় কেল্লাতে কিছু তো হ্যাঁ। যাই হোক, আমি এসে গেছি ভানগড় ফোর্টে। এই হচ্ছে পার্কিং প্লেস। আচ্ছা, এখানে তো বাইক রাখতে হবে আমাকে, কোথায় বাইকটা রাখবো সেটাই বিষয়। बाइक आगे रख इसमें। आगे जगह है? कहाँ रखे? उधर कहाँ रखे उधर? ये जगह दो, गाड़ी को थोड़ा ठीक करिए ना, यहाँ पे रख जाएगा। ये दोनों गाड़ी का अंदर आ जाएगा। नहीं होगा, ऐसा नहीं होगा। अच्छा निकल रहा है, हाँ ठीक है। আমার এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি, তার কারণ এর পরে যে পোর্শনটা থাকবে, মানে যে কারণে আমার এখানে আসা, সেই ভাঙ্গর ফোর্টের ছবি তথ্য যদি আমি এই এপিসোডের মধ্যে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। ফলে আমি এপিসোডটাকে এখানেই শেষ করছি। আমার পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত বা বলা যেতে পারে ভূতেদের জন্য কুখ্যাত ভাঙ্গর ফোর্ট। সেই ভাঙ্গর ফোর্টের সমস্ত তথ্য দেখার জন্য আপনাদের আর একটুখানি অপেক্ষা করতে হবে। পরবর্তী এপিসোড ভয়াল ভয়ঙ্কর ভাঙ্গার ফোর্ট।